হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমাদের লাস্ট টাইম পড়িয়েছিলাম যে ক্যাপাসিটারের সিরিজ, সেটাই আজকে চলছে ক্লাস 12-এর ক্যাপাসিটার ধারকত্ব যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটাই পড়ি। তো আগের দিন আমরা কি পড়েছিলাম তা একটু রিক্যাপ নিয়ে নিই। তো আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো আমি বলেছিলাম যে ক্যাপাসিটার বেসিক্যালি এমন একটা কম্পোনেন্ট, মানে আমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিট হয় সেই ইলেকট্রিক্যাল সার্কিটের একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে ক্যাপাসিটার। বেসিক্যালি আমি বললাম তিনখানা মেজর কম্পোনেন্ট আছে, মানে একটা রেজিস্টার, একটা ক্যাপাসিটার, একটা ইন্ডাক্টর। এগুলো ছাড়া মানে আমরা কোনো যদি সার্কিট বানাই ইলেকট্রিক্যাল, সেই ইলেকট্রিক্যাল সার্কিটটা কিন্তু অসম্পূর্ণ। মানে জানবে রেজিস্টার ক্যাপাসিটার নেই, তারপরে তোমার ইন্ডাক্টর নেই, তাহলে আমরা বলবো সেই মানে সেই সার্কিটটা হয়তো ফাংশনই করতে পারবে না প্রপারলি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমরা বলেছিলাম যে এই যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারটা হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যে হঠাৎ করে ইমিডিয়েটলি প্রচুর পরিমাণ এনার্জি দিয়ে দিতে পারে। কীরকম? যখন আমার সাপোজ ধরো কোনো একটা এমন রিকোয়ারমেন্ট আছে, কোনো একটা ডিভাইস তৈরি করতে গেলে, বা সাপোজ ধরো এমন একটা আমার কম্পোনেন্ট চালাবো, বা আমরা সাপোজ ধরো ফ্যান, বা সাপোজ ধরো অন্য কোনো একটা মানে আমরা সরঞ্জাম, ইলেকট্রিক্যাল সরঞ্জাম যেগুলো সেগুলো আমরা চালাবো, সেগুলোর ক্ষেত্রে দেখতে পাই হঠাৎ করে আমার প্রচুর পরিমাণে এনার্জি দরকার হয়, ইমিডিয়েটলি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জির দরকার পড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কি লাগবে? ক্যাপাসিটার ইউজ করতে হয়, কারণ ব্যাটারি আমাদেরকে স্লো অ্যান্ড স্টেডি স্টেটে মানে কি দেবে, আমাদেরকে পুরো এনার্জি সাপ্লাই করতে পারবে। কিন্তু আমার কাছে যখন হঠাৎ করে ইমিডিয়েটলি প্রচুর, যেমন একটা ধরো পাম্প চালাচ্ছ বাড়িতে, যখন পাম্প চালাচ্ছ বাড়িতে, তখন হঠাৎ করে তুমি যদি পাম্পকে চালাতে যাও, দেখবে যে পাশের আশেপাশের লাইটগুলো যখন জ্বলে, তাদের উজ্জ্বলতা কিছুক্ষণের জন্য হলেও কমে যায়, তাই না? তো আমি কি বললাম যে আমাদের যে ক্যাপাসিটার, সেটা হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা কম্পোনেন্ট যেটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইনস্ট্যান্টেনিয়াসলি আমাকে স্প্রেড করে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপরে পড়েছিলাম যে আমাদের যে কোনো একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সেই স্ফেরিক্যাল ক্যাপাসিটারে যদি আমরা কোনো চার্জ দিই, তাহলে তার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সি ইকুয়ালস টু ক্যাপাসিটারের একটা টার্ম হলো ক্যাপাসিটেন্স। কি পড়েছিলাম? ক্যাপাসিটেন্স। আর এই ক্যাপাসিটেন্স মানে কি ছিল বলেছিলাম? ক্যাপাসিটেন্স মানে হচ্ছে ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ, যে কীভাবে ও চার্জকে হোল্ড করতে পারছে। তাহলে ক্যাপাসিটেন্স ছিল ক্যাপাসিটি টু হোল্ড দ্য চার্জ। এই চার্জকে ধরে রাখার যে ক্যাপাসিটি, সেটাকে তার ক্যাপাসিটেন্স বলা হয়। আচ্ছা, আলটিমেটলি বেসিক্যালি আমাদের কি করছিলাম, দেখেছিলাম যে কোন একটা ক্যাপাসিটারের মধ্যে এনার্জি স্টোর হচ্ছে প্রচুর পরিমাণে, সেই হঠাৎ করে সে যখন সাপ্লাই করে দিতে পারবে, যখন রিকোয়ারমেন্ট পড়বে। তাহলে এর মধ্যে কি হচ্ছে, একটা ক্যাপাসিটার, একটা যদি আমি বলি ধরো স্ফেরিক্যাল ক্যাপাসিটার ধরো নেওয়া ছিল, এর আগে যেটা বলেছিলাম তার আমি রিক্যাপের জন্য বলছি। ধরো আর ব্যাসার্ধের একটা যদি আমার ক্যাপাসিটার ছিল, মানে সেক্ষেত্রে আমরা বললাম ক্যাপাসিটেন্স সি ইকুয়ালস টু কিউ বাই ভি। সি ইকুয়ালস টু আমরা কি পড়েছিলাম? কিউ বাই ভি, যেখানে ক্যাপাসিটেন্সের মানটা কিউ এর ওপর আর ভি এর ওপর ডিপেন্ড করে না। ভালো করে দেখে নাও, এখানে অনেকে বলতে পারে স্যার সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তো কিউ এর মান যদি মানে ইনক্রিজ করা হয় তাহলে সি এর মান বাড়বে। এরকম কিন্তু কোনো কনসেপ্ট নেই, কারণ এটা এক্সক্লুসিভলি মানে মেটেরিয়াল বা ডাইমেনশন ডিপেন্ডেন্ট প্রপার্টি হয়, বা মিডিয়াম ডিপেন্ডেন্ট প্রপার্টি কে ক্যাপাসিটারটা। কারণ ক্যাপাসিটারের মানটা সি এর ওপর, আর সি যদি যেটা বললাম সেটা কিউ এর ওপর আর ভি এর ওপর কোনোভাবে নির্ভর করে না। কি আছে এর সি এর মানটা তাহলে কার উপর ডিপেন্ড করে? আমরা দেখেছিলাম ডাইমেনশনের উপরে। যদি ওর আশেপাশে কোনো মিডিয়াম কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করবে, আর আশেপাশে কোনো পরিবাহী বা কন্ডাক্টর আছে কিনা তার উপর ডিপেন্ড করে। এবার আমরা বলেছিলাম যে এগুলো করার পরে আমি বলেছিলাম যে আমরা যদি এটা ধরো তোমার স্ফেরিক্যাল ক্যাপাসিটার হয়, তার ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের মান কত পেয়েছিলাম? 4πε0 × R। ঠিক আছে, 4πε0 × R। এবার তুমি একটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে R, এটা একটা ডাইমেনশন, এই ডাইমেনশনের উপরে কি নির্ভর করছে? ক্যাপাসিটেন্সের মান, তাই তো? আচ্ছা, এই যে 4πε0, এই টার্মটা খুব ছোট না খুব বড় হয়? এই টার্মটা খুবই ছোট হয়, কারণ আমরা দেখেছিলাম 1/4πε0 এর ভ্যালু কত হচ্ছে? 9 × 10⁹। তাহলে এবার 4πε0 কি হবে? 1/9 × 10⁹, মানে 10⁻⁹ অর্ডারে থাকছে। তাহলে ক্যাপাসিটেন্সের ভ্যালু কী হবে? খুব ছোট আসবে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে স্যার আমাদের 1 ফ্যারাড ক্যাপাসিটার বিশিষ্ট আমরা ক্যাপাসিটেন্স বিশিষ্ট ক্যাপাসিটার তৈরি করতে পারবো না। 1 ফ্যারাডেরও আমরা ক্যাপাসিটার তৈরি করতে পারবো না। কারণ কি? যদি আমরা 1 ফ্যারাডের একটা ক্যাপাসিটার তৈরি করি, তাহলে তার যা রেডিয়াস হবে সেটা পৃথিবীর রেডিয়াস থেকেও আমরা দেখেছিলাম বড় হয়েছিল। ঠিক আছে, আমরা করেছিলাম, দেখবে ফার্স্ট লেকচারে আমাদের কমপ্লিট করানো আছে এগুলো। ঠিক আছে, আচ্ছা। সেকেন্ড যেটা আমি বলেছিলাম যে সাপোজ ধরো একটা পৃথিবীর সমান ব্যাসার্ধ নিয়ে নাও, একটা ক্যাপাসিটার বার করেছো যার ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর সমান, তাহলে সেখানেও আমরা দেখতে পাই তার ক্যাপাসিটেন্স মাত্র 711.1 মাইক্রোফ্যারাড হয়। যদি তার ব্যাসার্ধ কি হয়? পৃথিবীর সমান, মানে 6400 কিলোমিটার। 6400 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধের সমান যদি ব্যাসার্ধ নেওয়া হয়,
মানে কোনো একটা ক্যাপাসিটারের, তার ক্ষেত্রেও দেখলাম তার ক্যাপাসিটেন্সের মান হচ্ছে মাত্র 711.1 মাইক্রোফ্যারাড, 1 ফ্যারাডও নয়, লেস দ্যান 1 ফ্যারাড। আচ্ছা, তো সেক্ষেত্রে তাহলে আমাদের সমস্যা হলো যে আমাদের ক্যাপাসিটেন্সের মান আমরা ইনক্রিজ করতে পারছি না, এটা আমাদের মহা সমস্যায় পড়েছিলাম। এবার দেখলাম যে আর একটা সমস্যা হচ্ছে যে আমরা কাউকে তো ধরো একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটরকে আমরা কিউ চার্জ দিয়েছিলাম, কিউ চার্জ কি করেছিলাম দিয়েছিলাম, তাহলে তার কি হয়েছিল, বিভবের মান কত ছিল, ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর, ঠিক আছে, ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর, বা এর যদি এনার্জি বলা হয় এনার্জির মান কত ছিল, কে কিউ স্কোয়ার বাই 2r, ঠিক আছে, এগুলো আমরা দেখেছিলাম। এবার গল্প হচ্ছে এই যে এনার্জিটা ছিল, এই এনার্জি এখান থেকে বলরেখা আমরা দেখেছিলাম, বলরেখা কি করছে আলটিমেটলি বার হয়েছিল এইভাবে, তো বলরেখা বার হচ্ছে কোথা থেকে, আর থেকে কত দূরে যে এটা শেষ হবে, ইনফাইনাইটে গিয়ে শেষ হবে, তাই কি না। আর আমরা জানি বলরেখার উৎপত্তি হয় কোনো একটা পজিটিভ চার্জে আর টার্মিনেট কোথায় করে আমাদের ইনফাইনাইটে গিয়ে। তার মানে ঘটনা হচ্ছে এই যে এনার্জিটা পেয়েছিলে কিউ চার্জ দেওয়ার ফলে, কিউ চার্জ দেওয়ার ফলে এই যে স্ফেরিক্যাল ক্যাপাসিটার বানানো হয়েছিল তাতে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা আর থেকে ইনফাইনাইট পর্যন্ত বিলং করছিল, বলতে পারলাম, আর থেকে ইনফাইনাইট মানে পুরো এনার্জিটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, এনার্জিটা এক জায়গাতে ছিল না। সাপোজ ধরো আমরা যখন পড়াশোনা করছি তখন যদি আমাদের ফোকাসটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তো আমরা পড়াশোনা করে লাভ হবে না, এফেক্টিভনেস আসবে না, আমার কাজের কাজই হবে না। সিমিলারলি আমরা কি বললাম যে আর ব্যাসার্ধে যদি একটা কি হয় ক্যাপাসিটার হয়, সেই ক্যাপাসিটারের মধ্যে যদি কিউ চার্জ দিয়ে রেখেছো, সেই কিউ চার্জটার জন্য যে এনার্জিটা ডেভেলপ হয়েছে সেটা আর থেকে ইনফাইনাইট পর্যন্ত কি আছে ছড়িয়ে আছে, এটাকে এক জায়গায় কনফাইন্ড রিজিয়নে আমি পাচ্ছিলাম না। এই একটা সমস্যা এটা। আর একটা সমস্যা ছিল যে আর এর মানি আমি কত বড় করব, ব্যাসার্ধ পৃথিবীর সমান ব্যাসার্ধ করে দিলেও তার ভ্যালু হচ্ছে 711.1 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুখানা আমাদের প্রবলেম ছিল, একটা এনার্জির মানে ক্যাপাসিটেন্সের পরিমাণ কম হয়ে যাচ্ছে, ক্যাপাসিটেন্সের ভ্যালু আমরা বাড়াতে পারছি না, আর সেকেন্ড প্রবলেম হচ্ছে যে এনার্জিটা থাকছে সেটা ছড়িয়ে এনার্জি থাকছে, সেটা এক জায়গায় কনফাইন্ড থাকছে না। এই জন্য আমরা দেখেছিলাম কোনো একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটার তার পাশে যদি তোমরা আর একটা মানে কি বলবো নিউট্রাল একটা গোলককে রেখে দাও, সেক্ষেত্রে দেখেছিলাম যে ক্যাপাসিটেন্সের মান ইনক্রিজ করছে। তারপর আমরা কি দেখেছিলাম এর আগের দিনের ভিডিওটাতে, যে না যদি একটা ক্যাপাসিটারের পরে যখন চার্জ আসে তারপরে যদি একটা নেগেটিভ চার্জ রেখেছিলাম, একটা পজিটিভ কিউ চার্জ, তো তার পাশে একটা নেগেটিভ কিউ চার্জ রাখলাম, তখন দেখলাম ক্যাপাসিটেন্সের মান আরও বৃদ্ধি পেয়ে গেল। কারণ আমার কি হয়েছিল, কারণ ভোল্টেজের মান কি হয়ে গেছিলো, সেক্ষেত্রে কমে গেছিলো, ডিক্রিজ করে গেছিলো, তাই তো। আচ্ছা, সেই জন্য আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালুটা ইনক্রিজ করছিল। এবার যদি তোমাকে বলা হয়, আমরা তারপরে কি করেছিলাম যে দেখলাম যে এদের থেকে আমরা একটা নতুন শর্টকাট ওয়ে তৈরি করে নিলাম, যেটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। আমি বলছিলাম ক্যাপাসিটার তিন টাইপের হয়, একটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটার, একটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটার, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার। এই যে তিন টাইপের মেনলি ক্যাপাসিটার হয় তার মধ্যে আমাদের পড়তে হবে মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। আর তোমাদেরকে অল্প অল্প করে আমি ওই স্ফেরিক্যাল ক্যাপাসিটারও বলে দেবো আর তোমার মানে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার এটাকেও বলে দেবো। তাহলে আমরা কি বললাম যে প্যারালাল প্লেট ক্যাপাসিটার আমরা দেখেছিলাম। প্যারালাল প্লেট ক্যাপাসিটার কীরকম দেখেছিলাম, এরকম প্যারালালি দুখানা প্লেট লাগানো ছিল, আর এই প্লেটের একটা প্লেটের চার্জ প্লাস কিউ, তার একটা প্লেটের চার্জ ছিল মাইনাস কিউ, তাই তো। মানে একটা হচ্ছে প্লাস সিগমা, আমাদের ওই সারফেস চার্জ ডেন্সিটি একটা প্লাস সিগমা, তার একটা ছিল মাইনাস সিগমা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখেছিলাম যে এর মধ্যে কি হচ্ছে, যে এই যে এখান থেকে তাহলে বলরেখা পার হয়ে এখানে গিয়ে ঢুকে যাবে, হয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা এখানে এইভাবে থাকবে। তাহলে আমরা দেখলাম যে এনার্জিটা এখানে কনফাইন্ড হয়ে গেছিলো, কি হয়ে গেছিলো, এনার্জি এখানে কনফাইন্ড হয়ে গেছিলো। এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তার ভ্যালু কত ছিল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু স্যার ই ইকুয়ালস টু ছিল সিগমা বাই এপসাইলন নট, কি ছিল, সিগমা বাই এপসাইলন নট। কি করে পেয়েছিলাম, এই যে পাথটা ছিল এই পাথের জন্য কত হয়েছিল, সিগমা বাই 2 এপসাইলন নট, আর এই মাইনাস কিউ যে চার্জের প্লেটটা আছে তার জন্য কত হয়েছিল, সিগমা বাই 2 এপসাইলন নট। যেহেতু দুটোই একই ডিরেকশনে আমরা যোগ করে দিয়েছিলাম, দিয়ে পেয়েছিলাম সিগমা বাই এপসাইলন নট। সিগমা এটা কি করে আলটিমেটলি এসেছিল, সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, এটা করে এসেছিল। ওকে, আচ্ছা, এতটা আমরা পড়েছিলাম। দেখলাম যে এখান থেকে কি হয়েছিল, কত হয়েছিল আমার সি এর ভ্যালুটা। তাহলে আমরা সি এর ভ্যালু এখান থেকে পেয়েছিলাম স্যার যে এপসাইলন নট এ বাই ডি, যদি এদের মধ্যবর্তী দূরত্বটা ছিল যখন ডি, আর এদের যে কোনো একটা প্লেটের যদি ক্ষেত্রফল হয়েছিল এ ছিল, যদি প্লেটের ক্ষেত্রফল এ হয়, এ হচ্ছে এরিয়া অফ প্লেট, আর এদিকে কি ছিল, ডি ছিল ডিস্টেন্স বিটুইন টু প্লেট, দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স ছিল, ঠিক আছে, বিটুইন প্লেট দুটোর মধ্যে ডিস্টেন্স হয়েছে। এখানে বলেছিলাম যদি আমার অন্য কোনো মেটেরিয়াল ঢুকে দেওয়া হতো, অন্য কোনো মিডিয়াম থাকতো, এয়ার মিডিয়াম না থাকে, তাহলে এখানে আমার একটা কে চলে আসতো, তাহলে সি এর মান কত হয়ে যেত, কে এপসাইলন নট এ বাই ডি। আমরা ডিটেলস এটাকে পড়বো, তার আগে আপাতত আমি তোমাকে পুরো জিনিসটা একবার রিক্যাপ করে দিলাম যে এর আগের দিন আমরা কি কি পড়েছিলাম,
ঠিক আছে। এরপরে আমরা বলেছিলাম ভালো করে দেখো যে এই সি এর ভ্যালুটা, ক্যাপাসিটেন্সের ভ্যালুটা মিডিয়াম ডিপেন্ডেন্ট প্রপার্টি, অবশ্যই কে এর উপর ডিপেন্ড করছে, এটা এরিয়ার উপর ডিপেন্ড করছে, আর এটা মধ্যবর্তী দূরত্ব মানে এটা ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে। হয়েছে? তাহলে এগুলো আমরা এর আগের দিন বুঝে গিয়েছিলাম। এরপরে আমরা দেখেছিলাম অঙ্ক করেছিলাম, দুটো অঙ্ক করেছিলাম, যেটা একটা সার্কুলার প্লেট দিয়ে করেছিলাম, একটা তোমার মানে এর প্লেট ছিল, মানে বর্গাকার প্লেট, স্কোয়ার প্লেট দিয়ে করেছিলাম। তো আপাতত এইটুকুরা যাদের টোকা নেই সেটাকে পজ করে লিখে নাও, আমরা এরপরের থেকে আজকের যে লেকচার সেটা আমরা শুরু করব। ওকে, আজকে এবার দেখো আজকে যে নতুন টপিক যেটা আমি পড়াবো বললাম সেটা হচ্ছে এনার্জি অফ আ ক্যাপাসিটার। একটা ক্যাপাসিটারের মধ্যে যে এনার্জি থাকে সেই এনার্জিটার মেজারমেন্ট আমরা কতটা করতে পারি। এবার চলো দেখে নিই। পরীক্ষার জন্য জানবে এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা মানে উচ্চ মাধ্যমিকে ধরো আসার মতো একটা কোশ্চেন পরীক্ষায় এসেছে। এবার জানবে এটাকে দুটো ভাবে প্রমাণ করা যায়, তোমাদের বইও দেখবে আছে, তোমরা যে ছায়ার বই পড়ো বা সাঁতরার বই পড়ো বেঙ্গলি মিডিয়ামের যে বুকসগুলো সেখানে তো দেওয়াই আছে। আর আমিও যেটা তোমাদের দুটো নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে এমনি অ্যাভারেজ প্রসেসে করা যায়, আর একটা হচ্ছে তোমার ক্যালকুলাস ইউজ করে করা যায়। তো অনেকের তোমাদের হয়তো ক্যালকুলাস হয়নি, তো আমি তোমার অ্যাভারেজ প্রসেসটা দেখিয়ে করে দিচ্ছি, ঠিক আছে। তো সাপোজ ধরো কোনো একটা কন্ডাক্টর ছিল বা ক্যাপাসিটার ছিল, ধরো আর ব্যাসার্ধের, কত ব্যাসার্ধের? আর ব্যাসার্ধের। আর ব্যাসে যদি ক্যাপাসিটারটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার এর মধ্যে প্রথমে ইনিশিয়াল চার্জ কত নেই, কোনো আমি চার্জ দিইনি, তাহলে প্রথমে চার্জ মানে ইনিশিয়াল যদি চার্জ বলা হয়, ইনিশিয়াল চার্জের পরিমাণ কত? 0 হয়ে আছে। কত চার্জ হয়ে আছে? ইনিশিয়ালি চার্জের পরিমাণ 0। এবার ধরো আমি ধীরে ধীরে এটাকে চার্জ করছি, কি করছি? ধীরে ধীরে এটাকে চার্জ করছি। বিভিন্ন চার্জের মেথড তোমরা পড়েছো, আমার আগের চ্যাপ্টারে আমার কভার করানো আছে প্রথম দিকেই, যে মেথড অফ চার্জিং। তো সেই প্রসেসে আমি একে কি করছি? চার্জ করছি। তো একে যদি ধীরে ধীরে চার্জ করা হয়, স্লোলি চার্জ করা হয়, তাহলে এর মধ্যে কি হবে? চার্জের পরিমাণ বাড়তে থাকবে। একটা টাইমে কত হবে? টোটাল চার্জ হয়ে গেল কিউ। টোটাল চার্জ কত হবে? কিউ। তাহলে প্রাথমিক চার্জ কত ছিল? ইনিশিয়াল চার্জের পরিমাণ ছিল তোমার 0, তারপরে ফাইনাল চার্জ হলো কিউ। তাহলে অ্যাভারেজ চার্জ কত হবে? অ্যাভারেজ চার্জের পরিমাণ যদি নেওয়া হয়, বা টোটাল চার্জ, যদি টোটাল চার্জ বলো, অ্যাভারেজ চার্জ বলো না, এখানে টোটাল চার্জই বলো। টোটাল চার্জ কত হলো? টোটাল চার্জ হলো আমার, দেখো প্রথমে কত ছিল? 0, তারপরে কত হলো? তারপরে ধীরে ধীরে করতে 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 টোটাল কত কিউ দিয়েছো, তাহলে টোটাল হয়ে গেল, এক মিনিট, কিউটাকে 5 মনে হচ্ছে। ওকে, তাহলে টোটাল চার্জের পরিমাণ হচ্ছে কিউ। টোটাল চার্জের পরিমাণ কত হলো? কিউ। এবার বলা হয়েছে দেখো যখন আমার চার্জ 0 ছিল, ইনিশিয়াল কন্ডিশনে চার্জ কত ছিল? 0, সেই কন্ডিশনে আমার তাহলে ভোল্টেজ কত হবে? বিভব কত হবে? তাহলে ইনিশিয়াল ভোল্টেজ কত হবে বলো? ইনিশিয়াল ভোল্টেজ হচ্ছে দেখো 0। ইনিশিয়াল ভোল্টেজ কত হলো? 0। আচ্ছা, ফাইনাল ভোল্টেজ তাহলে কত হবে? ফাইনাল ভোল্টেজ হবে স্যার ভি ধরে নিলাম, ফাইনাল ভোল্টেজ স্যার ধরে নিলাম ভি। ওকে, এবার আমরা জানি কি ভি বেসিক্যালি ভোল্টেজটা কি? অসীম দূরত্ব থেকে একটা চার্জকে কোনো তড়িৎ ক্ষেত্রে বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়। প্রথমে 0, তারপরে দেখো কোনো কাজ করতে হয়নি, তাহলে ভোল্টেজ 0 আছে, তারপরে ভোল্টেজ হয়েছে ভি। তাহলে আমি যদি অ্যাভারেজ ভোল্টেজ হয়, তাহলে অ্যাভারেজ ভোল্টেজ কত বলবো? অ্যাভারেজ ভোল্টেজ বা গড় বিভব বা পোটেনশিয়াল বলতে পারো, পোটেনশিয়াল, ঠিক আছে, কত হবে? 0 প্লাস ভি বাই 2, এত ভোল্ট, তার মানে কত হবে? ভি বাই 2 হয়েছে। সেটা কি করলাম? আমরা অ্যাভারেজ পোটেনশিয়াল নিলাম বা অ্যাভারেজ ভোল্টেজ নিলাম। এবার এই অ্যাভারেজ পোটেনশিয়াল আমরা জানি কি? অসীম দূরত্ব থেকে যে পরিমাণ চার্জ, কোনো পরিমাণ চার্জকে নিয়ে আসতে, একক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেটা তার মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হয়, সেটাকে আমরা কি বলি? ভোল্টেজ বলি। এবার আমরা দেখলাম যে যদি আমরা জানি কি যে এই যে ওয়ার্ক ডান, যে পরিমাণ কৃতকার্য করতে হয় একক আধানকে আনার জন্য, তাহলে আমরা জানি কি ডাব্লিউ বাই কিউ ইকুয়ালস টু কি হয়? ভি। ডাব্লিউ বাই কিউ ইকুয়ালস টু হয় ভি। তাহলে আমরা যে কৃতকার্যের পরিমাণ কত হবে? ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। আর এই পরিমাণ এনার্জিটাই কি হবে? এই পরিমাণ এনার্জিটাই ওর মধ্যে, বা এর পরিমাণ ওয়ার্ক ডানটাই, এই পরিমাণ ওয়ার্ক ডানটাই ওই ক্যাপাসিটরের মধ্যে স্থিতিশক্তি রূপে সঞ্চিত হবে, বা পোটেনশিয়াল এনার্জি রূপে স্টোর হয়ে যাবে, বা এনার্জি রূপে স্টোর হবে। তাহলে বেসিক্যালি এটাই হচ্ছে কি? এনার্জি অফ ক্যাপাসিটার, এটাই এনার্জি হয়ে থেকে যাবে। তাহলে এটাকে আমি ই বলতে পারি, ই ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এবার দেখো ভি এর মান কত পেয়েছিল এখানে? ভোল্টেজ, অ্যাভারেজ ভোল্টেজ কত ছিল? ভি বাই 2। তাহলে আমি বলতে পারি স্যার এনার্জির মান হয়ে যাচ্ছে এখানে কিউ পরিমাণ চার্জ যদি দেওয়া থাকে, তাহলে কিউ ইন্টু ভি বাই 2। কত হচ্ছে? ভি বাই 2। তাহলে হাফ ভি ইন্টু কিউ, এটা হয়ে গেল এনার্জির মান। এবার তুমি একটা জিনিস জানো যে আমরা জানি স্যার সি ইকুয়ালস টু কিউ বাই ভি। সি ইকুয়ালস টু কত হয়? কিউ বাই ভি। তাহলে ভি ইকুয়ালস টু কত হবে? কিউ বাই সি। কি হবে? কিউ বাই সি। তাহলে আমি এখানে দেখো ভি এর জায়গায় কার মানটা পুট করতে পারি? এই কিউ বাই সি এর মান পুট করতে পারি। তাহলে কত হবে? হাফ ভি এর জায়গায় করলে কিউ বাই সি
ইন্টু কিউ, তাহলে কত হবে হাফ কিউ স্কোয়ার বাই সি। এটাও একটা ইম্পর্টেন্ট তোমার ফরম্যাট। এটা তো একটা হলো হাফ কিউ ইন্টু ভি, একটা সেকেন্ড ফরম্যাট, এটা যদি ফার্স্ট ফরম্যাট বলি এনার্জির, ক্যাপাসিটর এনার্জির, এটাও মনে রাখতে হবে সেকেন্ড ফরম্যাট। আর থার্ড ফরম্যাট যদি বলা হয় তাহলে আমি কিউকে দেখো রিপ্লেস করবো, প্রথম ইকুয়েশনে কিউকে রিপ্লেস করে দাও, তাহলে কিউকে রিপ্লেস করলে কত হবে কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। তাহলে এখানে আমি কত লিখতে পারবো এনার্জি ই ইকুয়ালস টু দেখো আছে হাফ কি ভি ইন্টু কিউ আছে, এবার কিউ এর ভ্যালু কত লিখবো সি ইন্টু ভি, তাহলে হাফ ভি ইন্টু কিউ সি ইন্টু ভি, কত হবে সি ইন্টু ভি, তাহলে হাফ সি ভি স্কোয়ার হচ্ছে দেখো হাফ সি ভি স্কোয়ার। ওকে, তাহলে এটাও একটা থার্ড ফরম্যাট পেয়ে গেলাম আমরা এনার্জির, সেটা হচ্ছে থার্ড নাম্বার ফরম্যাট। ওকে, তাহলে তিনখানা আমরা ফরম্যাট পেলাম এনার্জির, একটা হচ্ছে কি হাফ ভি ইন্টু কিউ বা হাফ কিউ ইন্টু ভি যাই বলো, তারপর হলো হাফ কিউ স্কোয়ার বাই সি, আর একটা পেলাম হাফ সি ভি স্কোয়ার। এই তিনটে ফরম্যাটকেই মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে কি যে এনার্জি তোমাকে হয় চাইবে সাপোজ সি আর ভি বলে দেওয়া আছে বা তুমি বার করতে পেরেছো এনার্জি বার করতে পারবে, তোমার কাছে ভি আর কিউ জানা আছে তাতেও তুমি বার করতে পারবে, আর তোমার কাছে কিউ আর সি জানা আছে সেখানেও তুমি বার করতে পারবে। তাহলে ঘটনা হচ্ছে একটা যদি ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটারে আমরা প্রথম দিন থেকে পড়ছি যে ক্যাপাসিটার আলটিমেটলি কি একটা ক্যাপাসিটার হচ্ছে যে কি একটা ইনস্ট্যান্টেনিয়াস পরিমাণ এনার্জি দিয়ে দেবে, মানে হঠাৎ করে প্রচুর পরিমাণ এনার্জি দিয়ে দেবে ইনস্ট্যান্টেনিয়াসলি। কি বললাম ইনস্ট্যান্টেনিয়াসলি হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দিতে পারে। তাহলে আলটিমেটলি ক্যাপাসিটারের মেন ইম্পর্টেন্ট কাজ ছিল কি এই এনার্জিটাকে বার করা। তো এনার্জিটাকে দেখো আমরা বার করতে পেরেছি, আর এই তিনটেকে কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট টার্ম, পরীক্ষায় এসছে এবং উচ্চ মাধ্যমিকে যে লিখা পরীক্ষায় হয় সেই লিখা পরীক্ষায় লিখতেও দেয় যে ক্যালকুলেট করো এনার্জির যে মানে ক্যালকুলেশনটা দেখো ক্যাপাসিটারে কত পরিমাণে এনার্জি থাকে। ঠিক আছে, তো এই মনি করে থেকে সব লিখে সমস্ত কিছু লিখে এই পর্যন্ত তোমাকে করে দেখাতে হবে। তো এটা পজ করে এটাকে টুকে নাও একটুখানি। এবার দেখো যে আমরা যে টপিকটা বলবো সেটা হচ্ছে চার্জিং অফ আ ক্যাপাসিটার, একটা ক্যাপাসিটারের কিভাবে চার্জিং হচ্ছে। এই কনসেপ্টটাকে আপাতত ভুলে যাও যে আমি এটা পড়াচ্ছি, ঠিক আছে, মাথা থেকে একটুখানি সরিয়ে দাও যে আমি কি পড়াচ্ছি, আমি জাস্ট যেটা পড়াচ্ছি তার উপর ফোকাস করো। ঠিক আছে, আপাতত আমি একটু ব্যাটারি নিয়ে চর্চা করবো, আপাতত যে ব্যাটারি জিনিসটা কি সেটা নিয়ে চর্চা করবো। আপাতত আমি কি বললাম এই টপিকটা যে পড়াচ্ছি সেটাই মাথা থেকে উঠিয়ে দাও। ঠিক আছে, তো আমি প্রথমে পড়াচ্ছি একটুখানি ব্যাটারি নিয়ে কনসেপ্ট বলি। ব্যাটারি কনসেপ্টটা আমি ডিটেলসে পড়াবো, সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটিতে। ঠিক আছে, মানে ওখানে আমার প্রচুর দরকার পড়বে। আলটিমেটলি এই চ্যাপ্টারটাকে যদি আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ে পড়ি তাহলেই বেটার হয়, কিন্তু তোমাদের বইয়ের সিকোয়েন্সে দেওয়া আছে তো সেই জন্য আমি এই চ্যাপ্টারটাকে ধরেছি। বাট রিয়াল ওয়েতে যদি বলি যে এটাকে ইলেকট্রোস্ট্যাটিক মানে 2 বা তারপরে তোমার ধরো কারেন্ট ইলেকট্রিসিটি কভার করার পরে যদি এই চ্যাপ্টারটা মানে এটাই কভার করানো যায় তাহলে আমার মনে হয় মোর বেটার হয় পড়ানোটা। ঠিক আছে, তার আগেও করা যেতে পারে বাট বেটার হয় যদি আগের কনসেপ্টটা কিছু থাকে। জানবে ব্যাটারির যে কনসেপ্টটা জানবে, আমি তোমাকে যদি কোশ্চেন করি ব্যাটারি কিসের সোর্স, এনার্জির সোর্স না চার্জের সোর্স না ভোল্টেজের সোর্স, আমি তো একটা জাস্ট কমন কোশ্চেন ব্যাটারি, সবাই জানো ব্যাটারি, তোমরা বাড়িতে সবাই ইউজ করছো, ফোনে ব্যাটারি ইউজ করো। ব্যাটারি ইজ আ সোর্স অফ, আমি তো কোশ্চেন করি বেসিক কোশ্চেন, সোর্স অফ অপশন এ ভোল্টেজ, অপশন বি পাওয়ার, অপশন সি এনার্জি, অপশন ডি ধরো চার্জ। ঠিক আছে, চার্জ। ওকে, তাহলে কোন অপশনটা তুমি সিলেক্ট করবে আমায় কমেন্টে জানাও। এবার আমি দেখো তোমাকে বোঝানোর জন্য বলে দিচ্ছি, জানবে মাথায় সবসময় রেখে দেবে। বেসিক্যালি এনার্জির সোর্স হয়ে থাকে ব্যাটারি। কি বললাম, ব্যাটারি একটা এনার্জির সোর্স হয়ে থাকে। না ব্যাটারি আমাদেরকে পাওয়ার প্রোভাইড করে, পাওয়ার অবভিয়াসলি প্রোভাইড করে, পাওয়ার ইন দ্য টার্মস অফ মানে ব্যাট গিভেন বাই পাওয়ার আমরা ভি আই করে আমরা বার করতে পারি, কিন্তু আলটিমেটলি কি দিচ্ছে আমাকে এনার্জি প্রোভাইড করতে পারে, কিভাবে আমি সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, হয় ব্যাটারি চার্জ নিয়ে এনার্জি নিতে পারে বা এনার্জি ছাড়তে পারে। যখন সাপোজ ধরো মোবাইল ডিসচার্জ হয়ে গেছে, মানেটা কি, তখন মোবাইলটাকে তুমি যে দেখো প্লাগে লাগিয়ে দাও বা চার্জ করতে লাগাও, তার মানে ব্যাটারিটা এনার্জাইজড হচ্ছে, ও এনার্জি নিচ্ছে। আর যখন তুমি ব্যাটারি এমনি মোবাইল চালাচ্ছ, গেম খেলছো, তখন ব্যাটারি থেকে এনার্জি কনজিউম হচ্ছে। তাহলে ব্যাটারি বেসিক্যালি ইজ আ সোর্স অফ এনার্জি। ঠিক আছে, এটা আপাতত জেনে রাখো। তাহলে ব্যাটারি আমাদের কি দেয়, এনার্জি প্রোভাইড করে। এবার আমি এত কেন কথা বলছি এই জায়গাটাতে স্যার ব্যাটারিকে নিয়ে, কারণ পড়ছি ক্যাপাসিটার। এবার জানবে এই যে ক্যাপাসিটারের প্লেট ছিল এরকমভাবে, তোমরা দেখেছিলে যে স্যার এইখানে একটা প্লেট ছিল আর এখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটারই পড়ছি আমরা। তো আমরা স্যার বলছিলাম যে এখানে স্যার প্লাস কিউ চার্জ আর এখানে মাইনাস কিউ চার্জ। কি বললাম, এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ চার্জ। তো এই প্লাস কিউ মাইনাস কিউ চার্জটা আসে কোথা থেকে, আমরা যে বললাম যে স্যার এখানে প্লাস কিউ চার্জ হচ্ছে এখানে মাইনাস কিউ চার্জ হচ্ছে, তারপর আমরা পুরো ক্যালকুলেশন করলাম কত ক্যাপাসিটেন্স হবে সব বার করলাম। কিন্তু ঘটনা হচ্ছে এই পাথটাতে প্লাস কিউ চার্জ আর এই পাথটাতে মাইনাস কিউ চার্জ কে এনে দিয়েছে, সেটা এনে দিয়েছে আমাদের ব্যাটারিটা। কি করেছে, এনে কে দিয়েছে, ব্যাটারি।
তাহলে তুমি বলতে পারো স্যার ব্যাটারি যখন এনে দিল তাহলে তো সোর্স অফ চার্জ হবে, সোর্স অফ আপনি এনার্জি বলেছেন, কিন্তু কথাটা শোনো ব্যাপারটা কি হয়েছে। সাপোজ একটা যদি বলা হয় এইভাবে, দেখো জায়গাটায় যে এই পাতটা পজিটিভ প্লেট প্লাস কিউ চার্জ আছে আর এতে মাইনাস কিউ চার্জ আছে। এবার চার্জের কনসেপ্টটা একটু দেখে নাও, মানে একটুখানি গুলাবে না ইলেকট্রনের সাথে, কারণ ইলেকট্রন যেদিকে যায় তার অপোজিট দিয়ে কারেন্টের ফ্লো হয়। আমি যেটা তোমাকে বলছি আপাতত, যে সাপোজ ধরো এটা পজিটিভ চার্জ নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ তোমরা জানো, কিন্তু আমি বলছি পজিটিভ চার্জ নিয়ে খেলা করো। সাপোজ ধরো আমি বললাম দেখো এখানে প্লাস কিউ চার্জ আছে, মানে ধরো এর ধনী ব্যক্তি, মানে এর থেকে চার্জ ধরো তুলে নেওয়া হয়েছে, এর থেকে কি বললাম কিছু পরিমাণ চার্জকে তুমি তুলে নিয়েছো, তাহলে এর নেগেটিভ হয়ে গেল, দিয়ে এর থেকে তুলে নিয়ে একে দিয়ে দিয়েছো, তাহলে এর কাছে কি গেল প্লাস হয়ে গেল। যে এর থেকে এই প্লেট থেকে যে চার্জ তুলে এই প্লেটে তুমি দিয়েছো, এটা কে করেছে? আমরা তো করিনি, যে না আমি এই প্লেট থেকে একটা করে চার্জ তুললাম আর এই প্লেটে ঢুকিয়ে দিচ্ছি, এই প্লেটে একটা চার্জ তুললাম আর এই প্লেটে ঢুকিয়ে দিচ্ছি, এরকম তো কেউ করিনি আমরা। কে করেছে এই কাজটা? করেছে ব্যাটারি। কে করেছে? ব্যাটারি। এই প্লেট থেকে চার্জকে তুলে নিয়ে গিয়েও এই প্লেটে ঢুকিয়ে দিচ্ছে। তো এই কাজটাই করার জন্য কি কাজ করে? ব্যাটারি কাজ করে। তারপরে তো আমরা কি পাই? এখানে বলরেখা তৈরি হবে, এখানে কনফাইন রিজিয়ন পাবে, তারপরে সেখানে ক্যাপাসিটারে ক্যাপাসিটেন্স তৈরি হবে। কিন্তু তার আগে পর্যন্ত কাজটা করেছে কে? কাজটা করেছে ব্যাটারি। তাহলে ব্যাটারি কি করেছে? এখান থেকে চার্জকে তুলে ওয়ার্ক ডান করে এই প্লেটে নিয়ে এসছে, তারপরে আমরা এর ক্যাপাসিটেন্স পেয়েছি, তাকে আমরা ইউজ করতে পারছি। আর ব্যাটারির যে এনার্জিটা ছিল সেই এনার্জিটাকে ইউজ করে এইখানে এনার্জিটাকে জমিয়ে রেখেছি হিউজ পরিমাণে। কি করলাম? হিউজ পরিমাণে এখানে এনার্জিকে জমিয়ে রেখেছি, যাতে পরে হঠাৎ করে আমার যদি দরকার হয় আমি এনার্জিটাকে দিতে পারবো। তাহলে স্যার ব্যাটারি কেন দিতে পারছিল না? কারণ ব্যাটারি ইনস্ট্যান্টেনিয়াসলি এনার্জিটা দিতে পারতো না, সেই জন্যই এই ক্যাপাসিটারটাকে আমরা ইউজ করতে পারছি। বলতে পারলাম এই ক্যাপাসিটারটা কেন ইউজ করছি? কারণ ব্যাটারি আমাকে সেই ব্যাটারি দিয়েই চার্জ করলাম আলটিমেটলি, কিন্তু কি হয়েছে এর মধ্যে আমি ইনস্ট্যান্টেনিয়াসলি প্রচুর আগে থেকে আমি এনার্জি স্টোর করে রেখেছি, ব্যাটারির সাহায্যে স্টোর করে রেখেছি। ব্যাটারি এখান থেকে ইলেকট্রিক চার্জটাকে নিয়ে গিয়ে এখানে পুট করে রেখেছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? একটা ইলেকট্রিক ফিল্ডের ফর্মে ব্যাটারি আমার কি করেছে? এখানে এনার্জিকে স্টোর করে রেখেছে ইনস্ট্যান্টেনিয়াসলি হিউজ পরিমাণ এনার্জি। ওকে, তাই সেই জন্যই বললাম এই কনসেপ্টটা বোঝার দরকার আছে। এবারে সাপোজ ধরো আমরা যে ব্যাটারি কিভাবে ওকে চার্জ করছে একটা ক্যাপাসিটারকে, সেটা আমরা পড়বো। এইবার পড়বো কি? একটা চার্জিং অফ আ ক্যাপাসিটার। তাহলে চার্জিং অফ আ ক্যাপাসিটার যদি পড়তে যায় তাহলে ভালো করে এবার একটা জিনিস দেখো, যে যদি আমি এইভাবে বলি যে সাপোজ ধরো একটা ক্যাপাসিটার আছে, এরকমভাবে ক্যাপাসিটার, প্যারালাল প্লেট ক্যাপাসিটার। আর এই প্যারালাল প্লেট ক্যাপাসিটার তুমি যদি তার জয়েন করো বা যাই কিছু জয়েন করো, তাহলে কিন্তু জানবে একটা রেজিস্ট্যান্স চলেই আসবে। কি বললাম? একটা রেজিস্ট্যান্স বা রোধ চলেই আসবে। বেসিক্যালি কোনোদিন পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট হয় না। কি বললাম? পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট হয় না। আলটিমেটলি তারের মধ্যে দিয়ে হোক বা কিছুর মধ্যে দিয়ে তুমি জয়েন তো করবে, ব্যাটারিকে লাগবে, ব্যাটারিরও নিজস্ব কি আছে? একটা রেজিস্ট্যান্স বা রোধ আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স যাকে বলা হয়, তাই না? ব্যাটারিরও নিজস্ব একটা রোধ বা রেজিস্ট্যান্স থাকে। তা যখনই তুমি একটা ক্যাপাসিটারকে কারোর সাথে যুক্ত করছো, ব্যাটারির সঙ্গে যুক্ত করছো বা তারের সাথে যুক্ত করছো, সেখানে কি হচ্ছে? একটা রেজিস্ট্যান্স কানেক্ট হয়ে যাচ্ছে। মানে আলটিমেটলি এটা ক্যাপাসিটিভ সার্কিট নয়, পিওরলি ক্যাপাসিটিভ সার্কিট হচ্ছে না। এটা কি হচ্ছে? আরসি সার্কিট। রেজিস্ট্যান্স থাকছে, তার সঙ্গে ক্যাপাসিটার থাকছে। তাহলে আমি এখানে কি বলতে পারবো? যে না, এখানে আমার কি জমবে? একটা ক্যাপাসিটার, রেজিস্ট্যান্সও আসছে, ক্যাপাসিটার তার সঙ্গে রেজিস্ট্যান্স, আর এটাকে কানেক্ট করা হয়েছে কিসে? আমি একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিয়েছি। কি করেছি? একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করেছি আর একটা সুইচ লাগিয়েছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমার পিওর সার্কিট। কি বললাম? মেন সার্কিট হচ্ছে আরসি সার্কিট। আরসি সার্কিট নিয়ে আমরা এসিতেও পড়বো, আমরা এতেও পড়বো, তোমার ওই যখন রেজিস্ট্যান্স মানে কারেন্ট ইলেকট্রিসিটি যখন পড়বো তখন আমরা আরসি সার্কিট নিয়ে পড়াশোনা করবো। কিন্তু আপাতত দেখো, এটা হচ্ছে সি, যদি একটা ক্যাপাসিটেন্স সি হয় আর এর রেজিস্ট্যান্স, এটা কি বললাম? এটা হচ্ছে ক্যাপাসিটেন্স, এর ক্যাপাসিটেন্স ধরো সি আছে আর এর রেজিস্ট্যান্স ধরো আর আছে, আর ব্যাটারিটা ধরো ভি ভোল্টের ব্যাটারি। কত ভোল্টের ব্যাটারি? ভি ভোল্টের। এবার যখন সাপোজ ধরো আমার সুইচ অফ আছে, কি আছে? সুইচ অফ। আলটিমেটলি আমি কি চাইছি? এর মধ্যে এনার্জি আসুক, এর মধ্যে কি আসুক? এনার্জি স্টোর হোক, সেটাই আমাদের চাহিদা। এবার গল্প হচ্ছে সেই জন্য চার্জ করার জন্য কি করতে হবে? একে আমাকে সুইচ অন করতে হবে। তার সুইচটা যখন অন করব তখন এখানে কি হবে? কারেন্ট ফ্লো হবে, আর কারেন্ট ফ্লো হয়ে কি করবে? দেখো কারেন্টটা ফ্লো হয়ে তোমার এখানে কত? এটা যদি ভি ভোল্ট হয়, এটা ভোল্টেজ, কি বললাম? ভোল্টেজ, এটা ভোল্টেজ ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, এটা ভিটা। তাহলে এখানে কত হবে? জিরো আসবে, আর এখানে কি আসবে? ভি আসবে। কি বললাম? যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে? ব্যাটারির ভি ভোল্ট আছে, তাহলে ভি ভোল্ট যদি পোটেনশিয়াল ডিফারেন্স হয় তাহলে এখানে কত আসবে? জিরো আসবে ভোল্ট, আর এখানে ভি ভোল্ট, তাহলে ভি মাইনাস জিরো, তাহলে ডিফারেন্স কত পাবে? ভি পাবে। তাহলে প্রথমে তো আমার সার্কিটে এদিকে ভি ভোল্টেজ আর এখানে হচ্ছে জিরো ভোল্টেজ, তাহলে এখানেও কত হবে? ভি ভোল্টেজই হবে, আর এখানে কত হবে? জিরো হবে। আর আমার ইনিশিয়াল কন্ডিশনে বা ইনিশিয়াল স্টেটে আমার কি হয়ে আছে? ক্যাপাসিটার কিন্তু কোনো এনার্জি নেই, ক্যাপাসিটারের এনার্জি জিরো হয়ে আছে। তার মানে এই পাতের যদি আমি বলি যে যখন আমার ধরো
মানে আমার কি বলবো, আমি সুইচ দিইনি, সুইচ অফ করাই আছে, সেই অবস্থায় এই প্লেট দুটোতে আমার আধানের পরিমাণ কত ছিল, 0 ছিল। যখন আমার সুইচ ধরো দেওয়া হয়নি, সাপোজ ধরো এখানে সুইচ দেওয়াই হয়নি, তাহলে প্রথম কথা এটা যাবেই না, প্রথম কথা সবই 0 হয়ে আছে, তাহলে এখানে আধানের পরিমাণও কত হয়ে আছে, 0 হয়ে আছে। ঠিক আছে, আমি এই সাইডটা একটু জাস্ট রাব করে আমি তোমাকে দেখাচ্ছি জায়গাটা। ওকে, এবার দেখো যে যখন আমার কি ছিল, এখানে সুইচটা অফ ছিল, সুইচ অফ ছিল, আমি সুইচটা দিইনি, তাহলে সেক্ষেত্রে কি আছে, ক্যাপাসিটার দুটোর প্লেটেই চার্জের পরিমাণ 0 হয়ে আছে, কোনো চার্জ নেই, কারণ কোনো কারেন্টই ফ্লো হচ্ছে না। কি হচ্ছে, কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তোকে চার্জ তো নিয়ে যে ব্যাটারি রাখতে পারছে না ওর উপরে। এবার আমি বললাম সুইচ দেওয়া হয়েছে, কি বললাম, সুইচ আমি দিয়ে রেখেছি, সুইচ যদি দিয়ে দিই তাহলে এখানে কি হলো, ভোল্টেজ ভি, তাহলে এখানে কি হবে, ভোল্টেজটা ভি আসবে, এখানে ভোল্টেজ কি আসবে ভি, আর এখানে 0 ভোল্টেজ চলে আসবে। ঠিক আছে, এবার দেখো যখন ভোল্টেজ এখানে ভি আছে, এইখানে তো এখন পর্যন্ত কোনো চার্জ আসেনি, এখানে এখন পর্যন্ত, কারণ ইনিশিয়াল তো ফার্স্ট কেস যখন হচ্ছে, আমি যখন জাস্ট আমি সুইচটা অন করেছি, তখন এখানে ভোল্টেজ কত আছে, 0 আছে, ভোল্টেজ কত আছে, 0। তাহলে এখান থেকে দেখো একটা কারেন্ট ফ্লো করবে, কি ফ্লো করবে, একটা কারেন্ট, আর সেই কারেন্টটা কত হবে, ভি আই ইকুয়ালস টু আমরা কি জানি, ভি বাই আর, তাহলে ভি মাইনাস 0 বাই আর, এই পরিমাণ কারেন্টটা এখান দিয়ে ফ্লো করতে থাকবে। কারেন্ট ফ্লো করছে মানে কি, এখান থেকে চার্জকে কিছুটা তুলে সেই চার্জটাকে নিয়ে এখানে গিয়ে এই প্লেটে জমা করছে। আলটিমেটলি কি, দেখো এখান থেকে তো গ্যাপ, এটা গ্যাপ পড়ে গেছে না, তাহলে এটা সার্কিটটা তো কাট করে যাচ্ছে, মনে হচ্ছে এখানে যেন কোনো, মানে এখান থেকে তুমি বলতে পারো স্যার এই প্লেট থেকে চার্জ কখনো লাফিয়ে তো এই প্লেটে আসতে পারে না। ভালো করে শোনো, আলটিমেটলি আমাকে এখানে ভি আর জিরোর কি করতে হবে, ব্যালেন্স করতে হবে, মানে ভি আর জিরো ব্যালেন্স বলছি না, মানে ভি আর জিরোর পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করতে হবে। কি বললাম, এইখানে আমাকে ভি আর জিরোর পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করতে হবে, সেই জন্য আমার চার্জের ফ্লো হওয়া দরকার। ফার্স্ট থিং মাথায় রাখো, দেখো চার্জের ফ্লো হওয়া দরকার যদি আমি ভি আর জিরোর এখানে পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করতে চাই। কিন্তু ঘটনা হয়েছে কি, যে এই যে প্লেট, এখানে তো এটা কমপ্লিট সার্কিট তো কমপ্লিট হচ্ছে না, কারণ এখানে প্লেট আছে এই যাতে, তাহলে কি হবে, এইখানে যদি মেনটেন করতে হয় তাহলে এই প্লেট থেকে কিছু পরিমাণ আধান বা চার্জ তুলে এসে এদিকে চলে যাবে। কি বললাম, এখান থেকে চার্জ, কিছু পরিমাণ চার্জ উঠে এসে এদিকে ফ্লো করবে, আর এখানে এই প্লেটে এসে জমা হবে। কারণ কি, এই প্লেট থেকে চার্জ লাফিয়ে এই প্লেটে যেতে পারবে না, সেই জন্য এই প্লেট থেকে চার্জ উঠে কে চার্জটাকে উঠাবে, এই ব্যাটারি চাইবে সবসময় এখানে ভোল্টেজটা মেনটেন হোক, সেই জন্য কি করছে, এখান থেকে চার্জকে তুলে নিয়ে গিয়ে এখানে নিয়ে চলে আসছে এই প্লেটে। বুঝতে পারলাম। তাহলে যদি আফটার টাইম টি ধরি, কিছু সময় পরে সেম আমার সেম আমার ক্যাপাসিটার আছে, সেম আমার কি আছে, ব্যাটারি, তারপরে এখানে আছে আমার সুইচ, দেন আমার এখানে আছে রেজিস্ট্যান্স, দেন এখানে আছে আমার পুরো সার্কিট। ওকে, তাহলে এখানে ভি ভোল্টেজ ছিল, ওকে, এটা অন ছিল সুইচ, আফটার টাইম টি, কিছু সময় পরে, আফটার টাইম টি টাইম পরে। ঠিক আছে, কি হয়েছে এখানে, সাপোজ ধর আমি বলছি এখান থেকে কিছু পরিমাণ কিউ পরিমাণ চার্জ অলরেডি মুভ করে গেছে, কত পরিমাণ চার্জ মুভ করেছে, কিউ পরিমাণ, তাহলে এখান থেকে যদি কিউ পরিমাণ চার্জ চলে যায় মাইনাস কিউ, আর এখানে গিয়ে জমা হয়ে গেছে, তো আমি বলবো এখানে প্লাস কিউ তৈরি হয়েছে। বুঝতে পারলাম, এখান থেকে কিউ পরিমাণ চার্জ উঠে এখান দিয়ে চলে গেছে, তাহলে এখানে এমনিতে ভি ভোল্টেজ ছিল, এটা কত হবে, ভি হবে, এটা 0 হবে, এটাও কত 0তে থাকবে, আর এটা কিছু থাকবে, ভি ভোল্টেজে থাকবে। এবার যেহেতু এখানে দেখো কিউ পরিমাণ এই প্লেটে, এই যে প্লেটে ধনাত্মক প্লাস কিউ চার্জ এসছে, আর এর ক্যাপাসিটেন্সের মান কত, সি, তাহলে আমরা জানি স্যার যে সি ইকুয়ালস টু হয় কিউ বাই ভি, সি ইকুয়ালস টু কি হয়, কিউ বাই ভি। তাহলে ভোল্টেজ এখানে কত রিভলভ করে, ধরো ভি ড্যাশ বলো এখানে, তাহলে এই জায়গাটায় ভোল্টেজ কত রিভলভ করেছে, ভি ড্যাশ, তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু কি হবে স্যার, সি বাই কিউ। ঠিক লিখলাম না, ভুল লিখেছি, এখানে হবে কিউ বাই সি, ছোট হাতের কিউ হয়েছে, বাই হবে সি। ওকে, তাহলে এখানে ভোল্টেজ কত ডেভেলপ করে গেছে স্যার, এখানে ভোল্টেজ ডেভেলপ করেছে ভি ড্যাশ, আর সেই ভি ড্যাশের মান পেলাম স্যার কিউ বাই সি, হয়েছে কিউ বাই সি। তাহলে এখানে এটার রেজিস্ট্যান্স কত ছিল আর, তাহলে এর মধ্যে কারেন্ট কত ফ্লো করবে স্যার, এর মধ্যে কারেন্ট ফ্লো করবে এখন এই মুহূর্তে কারেন্ট ফ্লো করবে আই ইকুয়ালস টু ভি মাইনাস ভি ড্যাশ মানে কিউ বাই সি বাই আর, এই পরিমাণ কারেন্টটা কি হবে, ফ্লো করবে। দেখো এই জিনিসটা একটু টাফ বোঝানোর জন্য আমি একটু বোঝানোর মানে চেষ্টা করছি তোমাদেরকে, কিন্তু মানে হিউজ কনসেপ্টটা সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বললাম, এখন এই মুহূর্তে কত কারেন্ট ফ্লো করছে এখানে, আই ইকুয়ালস টু ভি মাইনাস কিউ বাই সি বাই আর। এবার দেখো ধীরে ধীরে কি করবে, এ এখনো আবার চার্জকে নিয়ে যাবে আর কারেন্ট এদিকে নিয়ে আসবে, মানে এই প্লেট থেকে চার্জকে তুলবে ব্যাটারি আর এই প্লেটে গিয়ে জমা করবে। তাহলে কিউ এর মান কি হচ্ছে, টাইম যত বাড়ছে, টাইম যত পাস করছে, যত টাইমে বাড়ছে তত কি হচ্ছে, প্লাস কিউ চার্জের মান বাড়তে থাকবে।
যদি প্লাস কিউ চার্জের মান বাড়তে থাকে, তুমি ভালো করে দেখো এই প্লেট থেকে চার্জ তুলে গিয়ে এখানে গিয়ে জমাচ্ছে, তাহলে কিউ এর মান কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর কিউ এর মান যত বৃদ্ধি পাবে, তুমি এই জাস্ট এই এক্সপ্রেশনটাকে নোট করে দেখো, দেখো আই এর মান তত কমবে, আই এর মান তত কমবে, তাই কি না? যদি আমার এখান থেকে কিউ এর পরিমাণ বাড়তে থাকে, টাইম যত পাস করছে এই প্লেটে কিউ এর পরিমাণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। যদি কিউ এর পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আই এর পরিমাণ কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। কি হবে, ধীরে ধীরে কমতে থাকবে। এবার যদি আমি ধরে নিই একটা টাইমের পরে যদি আমি ধরে নিই কি হয়েছে, এখানকার ভোল্টেজটাও কি হয়ে গেছে, ধীরে ধীরে চার্জ বাড়তে 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 এখানে ভোল্টেজ কত হয়ে গেছে, ভি। এখানকার ভোল্টেজও কি হয়ে যাবে, ভি এর সঙ্গে সমান হয়ে যাবে। তখন এটার মধ্যে দিয়ে আর চার্জ কত ফ্লো করবে বা কারেন্ট কত ফ্লো করবে, কিছুই করবে না, জিরো কারেন্ট ফ্লো করবে। দেখো বোঝার চেষ্টা করো যে আমি কি করলাম, একটা এমন টাইম এলো যেখানে এখানে ভোল্টেজ ডেভেলপ করে গেল ভি, ঠিক আছে, কি ভোল্টেজ ডেভেলপ করলো, ভি ডেভেলপ করলো। আর সেই সময় কারেন্ট কত ফ্লো করবে, কোনো কারেন্টই ফ্লো করবে না। তাহলে কারেন্ট যদি না ফ্লো করে, তাহলে কারেন্টের পরিমাণ কত হয়ে গেল, জিরো। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি স্যার, কারেন্ট যেহেতু জিরো ফ্লো করলো, তাহলে ভি মাইনাস কিউ বাই সি বাই আর এটাই কষ্ট জিরো হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি স্যার ভোল্টেজের মান কত হয়ে যাবে, স্যার ভোল্টেজের মান হয়ে যাবে কিউ বাই সি। কত হবে, কিউ বাই সি। বা তুমি যদি বলো স্যার যে এখানে কিউ এর পরিমাণ বেশি হয়েছে, তাহলে বড় হাতের কিউ ধরবো, তাহলে বলতে পারো স্যার বড় হাতের কিউ বাই সি। মানে এখন প্লেটে কত চার্জ জমে যাবে, এখানে প্লাস কিউ, তো এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ জমবে। বোঝাতে পারলাম না? ভালো করে দেখো যে কি বললাম, যে এখান থেকে ধীরে ধীরে চার্জ বাড়তে বাড়তে যখন প্লাস কিউ হয়ে যাচ্ছে, প্লাস বড় হাতের কিউ, ক্যাপিটাল কিউ, তখন কিউ বাই সি এর পরিমাণটা কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এখানে ভোল্টেজটা ভি এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে দুটো জায়গা যদি ভোল্টেজ সমান হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো আর হবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে ইন দ্যাট কেস, এই কেসটাতে নো কারেন্ট ফ্লো থ্রু দ্য রেজিস্টার, নো কারেন্ট ফ্লো, কোনো কারেন্ট আমরা ফ্লো পাবো না এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে। কারণ কি হয়ে গেছে, এই ভোল্টেজ, এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের ভোল্টেজটা ভি হয়ে গেছে, হয়েছে। আচ্ছা, এইটাকে বলা হয় স্টেডি স্টেট। কি বলা হয়, একটা জিনিস জেনে রাখবে, এই জিনিসটা যখন কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে, সেই স্টেটটাকে বলা হয় স্টেডি স্টেট। কি বললাম, স্টেডি স্টেট। কি বলা হবে, যে ওটা স্টেডি স্টেট অ্যাচিভ করেছে, স্টেডি স্টেট হয়েছে, স্টেডি স্টেট ক্যাপাসিটারটা অ্যাচিভ করে নিয়েছে। স্টেডি স্টেটে কি হচ্ছে, তাহলে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। ভালো করে একটা জিনিস দেখো, যেহেতু কোনো কারেন্ট এখানের মধ্যে দিয়ে এই রেজিস্ট্যান্সের ফ্লো হচ্ছে না, তাহলে আমি কি বলতে পারি, যে এটা থাকার না থাকা দুটোই সমান। আমার এই রেজিস্ট্যান্সটা থাকুক বা রেজিস্ট্যান্সটা না থাকুক, আমার কোনো ফারাক পড়ে না। তাহলে ম্যাক্সিমাম বইয়ের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, ম্যাক্সিমাম বই যে আমার ছবিগুলো দেওয়া আছে, সেই ছবিগুলো এরকমভাবে দেওয়া আছে। কীরকমভাবে, একটা ক্যাপাসিটার, তারপরে ডাইরেক্টলি এরকমভাবে ব্যাটারি লাগানো আছে, দিয়ে এখানে ডাইরেক্ট জুড়ে দেওয়া হয়েছে। কারণ কি, এখানে কোনো ক্যাপাসিটার দেখতে পাচ্ছ না, তার মানে কি ধরে নেওয়া হয়েছে, যে ক্যাপাসিটারটা অলরেডি কিসে পৌঁছে গেছে, স্টেডি স্টেটে পৌঁছে গেছে। কি বললাম, ক্যাপাসিটারটা অলরেডি স্টেডি স্টেটে পৌঁছে গেছে। যদি স্টেডি স্টেটে না পৌঁছাও, তাহলে কিন্তু এখানে আর লাগাতে হতো। তাই আমাদের বইয়ে যত প্রবলেম পাবো, ম্যাক্সিমাম যে প্রবলেমসগুলো আমাদের হয়, 99% প্রবলেম তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, সেটা কিন্তু আমাদের আফটার স্টেডি স্টেট, মানে স্টেডি স্টেটে পৌঁছে যাওয়ার পরে। আর জানবে, এই স্টেডি স্টেটে পৌঁছাতে গেলে আমাদের কত সময় লাগে, যেমন টাইমটা ইনফাইনাইট টাইম লাগে। কত লাগে, টাইম ইনফাইনাইট। ওকে, আচ্ছা, এর কি আছে, আমাদের এক্সপোনেনশিয়াল একটা ক্যারেক্টারিস্টিক তো আমরা দেখতে পাই। এখান থেকে আমরা বার করতে পারবো স্যার আই ইকুয়ালস টু, আমরা কি জানি, এক্সপোনেনশিয়াল ফরম্যাট এখানে পেয়ে যাবো, ভি মাইনাস কিউ বাই সি বাই এখানে আর আছে। এবার এটাকে আই ইকুয়ালস টু আমরা কি জানি, আই ইকুয়ালস টু ডিকিউ ডিটি, কত হয়, ডিকিউ বাই ডিটি ইকুয়ালস টু কি হবে, ভি মাইনাস কিউ বাই সি বাই আর। এবার দেখো এখানে কিউ আছে, আর নিচে এখানে কিউ নিয়ে আসো, আর ওদিকে নিয়ে যাও ডিটি, দিয়ে যদি ইন্টিগ্রেশন করো, তাহলে দেখবে এলএন এর ফাংশন আসবে। আর এলএন এর ফাংশন মানে কি, এক্সপোনেনশিয়াল ফাংশনে আসার। তো এখান থেকে আমরা সেটা প্রমাণও করতে পারি, এটা এক্সপোনেনশিয়াল ফাংশনে চলে আসবে। ঠিক আছে, এবার তুমি ভালো করে দেখো যে আফটার স্টেডি স্টেট আমার এই রেজিস্ট্যান্সটা থাকার কোনো মানে হয় না। সেই জন্য আমরা যখন বইয়ে ছবি আঁকি, ম্যাক্সিমাম সময় এই ধরনেরই আমরা ছবি দেখতে পাবো। বুঝতে পেরেছি? এবার এই ক্ষেত্রে দেখো যে যেহেতু আমার কোনো মানে কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করছে না, সেটাকে আমরা স্টেডি স্টেট বললাম, সেক্ষেত্রে আমার এই যে রেজিস্ট্যান্স, এর কোনো দাম থাকলো না। তাহলে বেসিক্যালি আমরা ক্যাপাসিটারের পড়াটাকে দুই ভাগে ভাগ করব। কিভাবে ভাগ করব, দুভাগে, একটা বিফোর স্টেডি স্টেট, একটা আফটার স্টেডি স্টেট। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আফটার স্টাডি স্টেট, আর এটাকে বেসিক্যালি বলা হয় মেথড অফ চার্জিং। ঠিক আছে, এই যে প্রসেসটা ব্যাখ্যা করলাম, সেটা হচ্ছে ক্যাপাসিটারের চার্জিং এর প্রসেস। আর এই চার্জিং হতে বেসিক্যালি স্টেডি স্টেটে পৌঁছাতে ইনফাইনাইট টাইম থিওরিটিক্যাল এটা নিয়ে নিচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমাদের যে এখনের পরে পরবর্তী যে পড়াটা হবে, সেই পড়াটা হবে আফটার স্টেডি স্টেট। আমরা এই ধরনের সার্কিট পাবো আর এগুলোকে সলভ করব। ওকে, তাহলে এটাকে পজ করে তুলে নাও। ওকে, এবার দেখো তোমাদের যে আমরা দেখলাম যে যখন একটা কোনো ক্যাপাসিটার চার্জ দেওয়া হচ্ছে বা চার্জিং অফ আ ক্যাপাসিটার দেওয়া হচ্ছে,
সেক্ষেত্রে আমি দেখলাম যে আমরা দুটো ভাবে পড়তে পারি, একটা স্টেডি স্টেট মানে অ্যাচিভ হয়ে যাওয়ার পর, মানে একটা স্টেডি স্টেট, আর এটার ডিসকাশন হতে পারে একটা বিফোর স্টেডি স্টেট। তো আমরা দেখলাম যখন অলরেডি চার্জড হয়ে গেছে, ক্যাপাসিটরটা অলরেডি চার্জড হয়ে গেছে মানে স্টেডি স্টেটে পৌঁছে গেছে, তখন দেখলাম আমাদের ওই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটার আর কোনো ভ্যালু থাকে না, কারণ তার মধ্যে দিয়ে কোনো কারেন্টের ফ্লো হবে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, অনেক রকমের প্রবলেমস হয়। তো আমরা আগে যেহেতু বললাম যে আমরা আফটার স্টেডি স্টেটটা আগে পড়বো, তাহলে এখন চলো দেখে নিই। সাপোজ ধরো কোনো একটা ক্যাপাসিটর ছিল যেটার কোনো চার্জ ছিল না, প্রথমে জিরো ছিল এর এনার্জি পোটেনশিয়াল, দিয়ে এখানে কি লাগানো হয়েছে, একটা ক্যাপাসিটর লাগানো হয়েছে, সরি ক্যাপাসিটর ছিল, এখানে ব্যাটারি লাগিয়েছি। ভি ভোল্টের এখানে কি হয়েছে, ব্যাটারি লাগানো হয়েছে। ভালো করে দেখবে, ভিভিআই ইম্পর্টেন্ট কনসেপ্ট পড়াচ্ছি আমি এখানে। আমি এটা ধরে নিলাম যে ভি ভোল্টের এখানে ব্যাটারি লাগানো হয়েছে, আর এখানে প্রথমে কি ছিল, এনার্জি জিরো ছিল। তাহলে এবার যদি আফটার স্টেডি স্টেট যখন অ্যাচিভ করে নিয়েছে, তখন এখানে ধরো প্লাস কিউ পরিমাণ, এখানে মাইনাস কিউ চলে আসবে চার্জ, আর এখানে কত হবে, প্লাস কিউ পরিমাণ চার্জ চলে আসবে, কারণ এটা পজিটিভ আর নেগেটিভ তুমি পোলারিটি দেখতেই পাচ্ছ। আর এর ক্যাপাসিটেন্স ধরো সি, ক্যাপাসিটেন্স হচ্ছে সি। আমি কি বললাম, যখন স্টেডি স্টেট অলরেডি অ্যাচিভ করে নিল, তাহলে এটা হচ্ছে মানে সেই দেখো কারেন্ট ততক্ষণই ফ্লো হচ্ছিল যতক্ষণ পর্যন্ত না এখানকার ভোল্টেজ বেসিক্যালি সমান হয়ে যাচ্ছিল। তাহলে এখানে কত ভোল্টেজ অ্যাচিভ করে নেবে স্যার, এখানে ভি ভোল্টেজই অ্যাচিভ করে ফেলবে। তাহলে তখন আর কি হবে না, এখানে ভোল্টেজ কত ভি হয়ে যাচ্ছে, আর এখানে ভোল্টেজ কত জিরো। তাহলে এই ক্যাপাসিটর এগেনস্টের ভোল্টেজ ড্রপটাও কত হবে, ভোল্টেজ ড্রপ বলবো না, ভোল্টেজটা কত হবে, জিরো মানে ভি হয়ে যাবে। আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্সটা তাহলে বলো ক্যাপাসিটেন্সের এখন চার্জ কত, মানে স্যার এনার্জি কত। তাহলে এই ক্যাপাসিটরটার এখন এনার্জি হচ্ছে, এনার্জি অফ ক্যাপাসিটর কত হচ্ছে স্যার, এনার্জি অফ ক্যাপাসিটর, ভালো করে লক্ষ্য করো হ্যাঁ, এনার্জি অফ ক্যাপাসিটর আমরা কতবার করেছিলাম স্যার, হাফ সি ভি স্কোয়ার। কত হয়েছিল স্যার, হাফ সি ভি স্কোয়ার। আচ্ছা, বুঝে গেলাম ক্যাপাসিটর এনার্জি হচ্ছে স্যার হাফ সি ভি স্কোয়ার হয়েছে। এবার ভালো করে দেখো, এই প্লেটে যে প্লাস কিউ চার্জ এসেছে, এই প্লেটে যে প্লাস কিউ চার্জ এসছে, সেটা কে এনেছে, এই ব্যাটারি এনে দিয়েছে। এই ব্যাটারি কি করে এনে দিল, এই ব্যাটারি এই প্লেটটা থেকে প্লাস কিউ চার্জকে তুলে এই প্লেটে ঢুকে দিয়েছে। কি করলো, আমি যদি এখানে ভালো করে দেখাই যে এই প্লেটটা থেকে চার্জকে তুলেও ব্যাটারি কি করেছে, এই প্লেটে ঢুকে দিয়েছে। তাহলে ব্যাটারিটা যদি আমি এভাবে ড্র করে এঁকে দেখাই তোমাকে, এটা ধরো ব্যাটারি ভি ভোল্টের, তাহলে এদিকে কত আছে জিরো মানে ভোল্টেজ, আর এখানে ভোল্টেজ কত হচ্ছে ভি, কারণ এটা ভোল্টেজ ডিফারেন্স ভি আছে। তাহলে কি করেছে ও, এই প্লেট থেকে কিউ পরিমাণ চার্জকে তুলেছে, কিউ পরিমাণ চার্জকে তুলে কোন দিকে নিয়ে গেছে, এদিকে নিয়ে এসছে। এবার আমরা জানি কোনো একটা ব্যাটারিতে কত পরিমাণ ক্যাপাসিটরে কত পরিমাণ চার্জ জমবে, সেটা কিউ এর মান কত হয়, কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি হবে। কত হবে, সি ইন্টু ভি। আর এখানে কত হবে, মাইনাস সি ভি হবে, মানে হচ্ছে এখানে সি ইন্টু ভি, সেটা হচ্ছে মাইনাসে, কারণ এখানে মাইনাস প্লেটে জমবে। তাহলে কিউ পরিমাণ চার্জকে এখান থেকে তুলে নেওয়া হয়েছে, আর এখানে এটাকে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে তুমি একটা কথা বলো, এইখানে চার্জের পরিমাণ এখান থেকে কত, এই ব্যাটারির মধ্যে দিয়ে কত পরিমাণ চার্জ গেছে স্যার, সিভি পরিমাণ চার্জ গেছে। কত পরিমাণ চার্জ গেছে, সিভি পরিমাণ চার্জ এদিক থেকে এদিকে নিয়ে যাওয়া হয়েছে। দেখো সিভি পরিমাণ চার্জকে, এটাকে মাইনাসটাকে তুলে দাও, কারণ এটার মাইনাস আমি দিয়ে রেখেছি, তখন আবার কেটে দেবে দুদিক থেকে তোমরা। তাহলে কি বললাম, কিউ পরিমাণ চার্জকে এখান থেকে তুলে নিয়ে এই ব্যাটারির মধ্যে দিয়ে এনার্জি দিয়ে তাকে এই প্লেটে নিজে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে এসছে এরপর এখানে কত হয়েছে, সিভি পরিমাণ চার্জ এসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে ব্যাটারির মধ্যে দিয়ে চার্জ যখন এখানে গেল, তখন এখানে আমার কত এনার্জি ছিল, এর জিরো এনার্জি, কারণ আমরা এনার্জি গিভেন বাই ব্যাটারি যদি বলা হয়, এনার্জি গিভেন বাই ব্যাটারি কি হয়, কিউ ইন্টু ভি। ভালো করে দেখো, এনার্জি গিভেন বাই ব্যাটারি, গিভেন বাই ব্যাটারি, বা বলতে পারো এটাকে কি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি। এটাকে আরেকটা কি বলতে পারি আমি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি। কত হবে স্যার, ওয়ার্ক ডান বাই ব্যাটারি হয় আমরা জানি স্যার কিউ ইন্টু ভি। কত হয়, কিউ ইন্টু ভি। ভালো করে মাথা রাখো, আমি কিন্তু আলাদা কথা বলছি, এনার্জি গিভেন বাই ব্যাটারি আর ওয়ার্ক ডান বাই ব্যাটারি। যদি বলতো পাওয়ার গিভেন বাই ব্যাটারি, তাহলে কিন্তু ভি ইন্টু আই হতো। হ্যাঁ, কি বললাম, ভি ইন্টু আই। কিন্তু এখানে কি বললাম, এনার্জি গিভেন বাই ব্যাটারি, এনার্জি গিভেন বাই ব্যাটারি কত হবে, কিউ ইন্টু ভি, কতটা এর পরিমাণ দিয়ে মানে চার্জ গেছে, সেইটা ফ্লো হয়েছে। সাপোজ ভেবে দেখো, এখানে ভালো করে কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, যেটা তোমার কারেন্ট ইলেকট্রিসিটিতে গিয়েও কাজে আসবে, যে কিউ সি ইন্টু ভি, এই পরিমাণ চার্জ যার এখানে পোটেনশিয়াল কত জিরো, তাহলে আমি বলতে পারি এখানে চার্জ এতগুলো চার্জের এনার্জি কত ছিল স্যার, এখানে এতগুলো চার্জের এনার্জি জিরো ছিল। কারণ কি, কিউ এটা হচ্ছে কিউ এর পরিমাণ ইন্টু ভি কত হচ্ছে জিরো। আর এখানে স্যার কত এনার্জি হবে, তাহলে এখানে স্যার এনার্জি হবে চার্জের পরিমাণ কত, কিউ ইন্টু ভি। স্যার চার্জ কতগুলো এখান থেকে এখানে এসছে, স্যার এসছে সি ইন্টু ভি পরিমাণ চার্জ এসছে। কত পরিমাণ চার্জ এসছে এই ব্যাটারির মধ্যে দিয়ে, সি ইন্টু ভি পরিমাণ। তার সঙ্গে কত, আমরা জানি টোটাল এনার্জি গিভেন বাই ব্যাটারি কত হয়, কিউ ইন্টু ভি। তাহলে কিউ এর পরিমাণ তো এটা, সি ইন্টু ভি ইন্টু হচ্ছে কত আর একটা ভি, তাহলে সি ভি স্কোয়ার। তাহলে এনার্জি গিভেন বাই ব্যাটারি কত হলো, সি ভি স্কোয়ার। আর তুমি এখানে আগে কত ছিল এনার্জি, জিরো।
ওকে, এবার দেখো যে আমি বললাম এই যে এনার্জিটা কে দিচ্ছে, ব্যাটারি দিচ্ছে, বা ওয়ার্ক ডানটা কে করছে, ব্যাটারি করছে। আমরা জানি ব্যাটারির ওয়ার্ক ডান বাই ব্যাটারি কি হয়, কিউ ইন্টু ভি, ভোল্টেজ ইন্টু কতটা চার্জ তার মধ্যে দিয়ে ফ্লো করেছে। তাহলে দেখো এখন এখানে যে আমার এখানে যখন ভোল্টেজ 0 ছিল এই প্রান্তে, আর এই প্রান্তের চার্জ কত এখান থেকে দিয়ে গেছে 0, সরি বলছি সি ইন্টু ভি, তাহলে 0 ইন্টু সি ভি মানে করলে 0 পাবে। তাহলে এনার্জি এদিকে কত ছিল, চার্জের এনার্জি ছিল এদিকে 0, আর এদিকে এনার্জি কত হলো, সি ইন্টু ভি, সরি সি কিউ ইন্টু সিভি, সরি আমি ভুল বলছি, কিউ ইন্টু ভি, কিউ এর পরিমাণ কত, সিভি হলো, কারণ আমরা জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি, কিউ বাই ভি, তাহলে কিউ এর পরিমাণ কত হবে, সি ইন্টু ভি, যেহেতু এখানে ভোল্টেজ হয়ে গেছে ভি, আর এর মধ্যে ক্যাপাসিটেন্স কত সি, আর এটা বলছি আফটার স্টেডি স্টেট করছি। তাহলে এনার্জি ইকুয়ালস টু কি হচ্ছে, সি ইন্টু কিউ ইন্টু ভি, কিউ এর পরিমাণ কত, সি ইন্টু ভি, তার টোটাল এনার্জি কত হলো, সি ভি স্কোয়ার। তাহলে এনার্জি গিভেন বাই ব্যাটারি হচ্ছে সি ভি স্কোয়ার। আচ্ছা, এবার তুমি সাপোজ ধরো আমার এদিক থেকে এদিকে চার্জ আসতো, ভালো করে দেখে নাও, এটা কিন্তু পরের গল্প বলছি। যদি চার্জ এদিক থেকে এদিকে আসছো, তাহলে এদিকে এনার্জি কত ছিল স্যার, এদিকে এনার্জি ছিল সি ভি স্কোয়ার, আর এদিকে এলে এনার্জি কত হতো, চার্জের এনার্জি হতো 0। তাহলে এই এনার্জিটা কে নিত, তখন নিত ব্যাটারি। তাহলে ব্যাটারি তখন চার্জ হতো, তখন ব্যাটারিটা নিজে চার্জ হতো, তখন ব্যাটারি চার্জ নিজে হতো। এখন ব্যাটারি কি করছে, চার্জ ছাড়ছে, ব্যাটারি ডিসচার্জ হচ্ছে, ও হচ্ছে এনার্জিটাও ও এনার্জি যেটা ছিল ওর মধ্যে এনার্জি দিয়ে, কাকে এনার্জি দিচ্ছে, ও বলে ক্যাপাসিটারকেও এনার্জি দিচ্ছে। মানে কিভাবে দিচ্ছে, ও কিউ এর মধ্যে দিয়ে, যে আধান যাচ্ছে সেই আধানটার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, বা মধ্যে আধানটাকে দিচ্ছে, এনার্জাইজ করছে। আচ্ছা, এবার তুমি ভালো করে দেখো, ক্যাপাসিটার এনার্জি পেলো কতটা, হাফ সি ভি স্কোয়ার। কি পেয়েছে, ক্যাপাসিটার এনার্জি পেয়েছে হাফ সি ভি স্কোয়ার, আর এখানে ব্যাটারি কত দিয়েছে, সি ভি স্কোয়ার। ভালো করে নোটিস করে দেখো, ব্যাটারি এনার্জি দিয়েছে কাকে, চার্জকে, আধানকে ব্যাটারি এনার্জি দিয়েছে সি ভি স্কোয়ার। মানে এর কাছ থেকে এনার্জি কতটা নিয়ে নিয়েছে, এর কাছ থেকে ব্যাটারির থেকে এনার্জি নিয়ে নিয়েছে সি ভি স্কোয়ার, কিন্তু ক্যাপাসিটার পেয়েছে কত, হাফ সি ভি স্কোয়ার। মানে ক্যাপাসিটারের স্টোর এনার্জি হলো হাফ সি ভি স্কোয়ার, আর ব্যাটারি বলছে আমি তো তোকে দিয়েছি সি ভি স্কোয়ার। তাহলে এখানে ঘোটালা হয়ে গেছে, পঞ্চায়েত ভোট, ঠিক আছে। কি বললাম, এখানে ঘোটালা হয়ে গেছে। দেখো এখানে তুমি ব্যাটারি দিয়েছো কত, সি ভি স্কোয়ার, কিন্তু ক্যাপাসিটার পেলো কত, হাফ সি ভি স্কোয়ার। এবার গল্পটা হয়েছে, তাহলে স্যার এই যে আরো অর্ধেক যে এনার্জি, আরো হাফ সি ভি স্কোয়ার গেল কোথায়। প্রথম কথা হচ্ছে আরো হাফ সি ভি স্কোয়ার যে এনার্জিটা তুমি দেখতে পাচ্ছ না, সেটা হিট রূপে তৈরি করছে, এখানে হিট জেনারেট করেছে, লস হয়ে গেছে। কি বললো, লস হয়েছে বা হিট জেনারেশন। তাই আমি বলতে পারি হিট জেনারেটেড বাই ক্যাপাসিটার, বা ক্যাপাসিটার হিট জেনারেশন কত হবে, হিট জেনারেশন কত হলো, জেনারেশন সেটা হলো তোমার দেখো হাফ সি ভি স্কোয়ার, টোটাল ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি, মাইনাস কত, স্টোরড এনার্জি ইন ক্যাপাসিটার, স্টোরড এনার্জি ইন ক্যাপাসিটার, ক্যাপাসিটার স্টোর এনার্জি, ক্যাপাসিটর। তাহলে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হয়েছিল, সি ভি স্কোয়ার। আর যদি বলা হয় এনার্জি কত পেয়েছিল, ক্যাপাসিটার স্টোর কত হয়েছে, হাফ সি ভি স্কোয়ার মাইনাস হাফ সি ভি স্কোয়ার। তাহলে এই পরিমাণ হাফ, দেখো আরো বাকি পড়ে থাকবে, তাহলে হাফ সি ভি স্কোয়ার, এই পরিমাণ এনার্জি কি হয়েছে, হিট রূপে ডেসিপেট করবে, এখানে হিট তৈরি করে দেবে, ঠিক আছে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন তোমার এইভাবে আসতে পারে, ঠিক আছে। আমি এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দেবো, এখন তোমরা এটাকে পজ করে আবার তুলে নাও। আমি তোমাদের কি করবো, একটা এই পরিমাণে এরকম টাইপের একটা কোয়েশ্চেন দিয়ে দেবো, তোমরা আমাকে নেক্সট ডে দেখিয়ে দেবে, ওকে। ওকে, এবার দেখে নাও, আমাদের এখানে বেসিক্যালি ক্যাপাসিটারের আমি যেটা বলছিলাম, এটা একটা অঙ্ক তোমরা করে আমাকে দেখাবে, এরপর আমি সলভ করে দেবো যদি না পারো। বেসিক্যালি হিট জেনারেশন বার করতে হবে, কতটা হিট জেনারেট করেছে এখানে এই সার্কিটটাতেও। যখন ইনিশিয়াল কন্ডিশনে দেখবে, এখানে বলে দিচ্ছি কোয়েশ্চেনে বুঝতে পারবে না, ইনিশিয়ালে এর ক্যাপাসিটেন্স ছিল সি, ক্যাপাসিটেন্স তো অবভিয়াসলি সি ক্যাপাসিটারটার, আর ইনিশিয়াল ভোল্টেজ ছিল ভি, মানে অলরেডি এর মধ্যে চার্জ ছিল, মানে অলরেডি এর মধ্যে এনার্জি ছিল, তাহলে অলরেডি স্টোরড এনার্জি ছিল। আর এখানে ছিল মাইনাস সিভি, আর এখানে যে প্লেটে ছিল সিভি। এবার এখানে 3 সিভির একটা ব্যাটারি লাগানো হয়েছে, কি লাগানো হয়েছে, 3 সিভির একটা ব্যাটারি লাগানো হয়েছে। তাহলে এই সার্কিটে অ্যামাউন্ট অফ হিট জেনারেশন বার করতে হবে। আচ্ছা, আমি আর একটা জিনিস এখানে বলে রাখি, যে এই ফর্মুলাটাকে তুমি আর একটা ভাবে এইভাবে লিখতে পারো, যে এটাকে, যে অ্যামাউন্ট অফ হিট জেনারেশন ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই ব্যাটারি মাইনাস ইনিশিয়াল, সরি ফাইনাল করো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, ফাইনাল এনার্জি অফ ক্যাপাসিটর মাইনাস ইনিশিয়াল এনার্জি অফ ক্যাপাসিটর। আগেরটার ক্ষেত্রে দেখো ইনিশিয়াল এনার্জি ছিল না, সেই জন্য আমরা 0 ধরেছিলাম। আর এক্ষেত্রে যদি এইটার ক্ষেত্রে যদি দেখবে ইনিশিয়াল এনার্জি আছে কত, হাফ সি ভি স্কোয়ার, রাইট। তার ইনিশিয়াল এনার্জি কিন্তু এখানে আছে, তো ইন দ্যাট কেস তোমাকে কিন্তু মাইনাস করে আমাকে অ্যান্সার নিয়ে আসতে হবে। তো এই দুটোই হলো তোমার মানে এনার্জি ফর্মুলা, মনে রাখবে কিভাবে হিট জেনারেশন হচ্ছে কোন একটা সার্কিটের মধ্যে, ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে, ওকে।
তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে এই ভিডিওটা নিয়েই, আর এর কন্টিনিউয়েশন নিয়ে তোমরা এটার ম্যাথসটা করে আমাকে টেলিগ্রামে হোক বা কমেন্টের মধ্যে দিয়ে আমাকে শেয়ার করে জানাবে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য ভেরি বেস্ট।